শ্বশুরবাড়ি থেকে আমি মায়ের কাছে চলে গেলাম। মা বলল, মারে হঠাৎ করে যাচাই না করে এভাবে আসাটা কি তোর উচিত হয়েছে? মা, আপাতত কিছু বলো না আমাকে। রোহান কল দিলে বলবে আমি অসুস্থ, কিছুদিন থাকবো এখানে। বলতে না বলতেই রোহান কল দিল মায়ের ফোনে। মা ফোন রিসিভ করতেই রোহান সালাম দেয়। মা সালাম নেয়। মা, আপনার ওখানে কি অনামিকা গেছে? বাড়িতে নেই, অনেকগুলো কল দিয়েছি, ফোন বন্ধ। হ্যাঁ বাবা, অনামিকা এখানে, সে খুব অসুস্থ, এখানে কয়েকদিন থাকবে বলল। রোহান আর কথা বাড়ায়নি, ফোন কেটে দিল। আর কথা বাড়িও বা কি, ওর মতো মানুষের সাথে আমার আর কথা বলতেও রুচিতে বাদে। তুই থাক মা, আমি তোর জন্য খাবার রেডি করছি বলেই মা চলে যায়। এভাবে 3 দিন চলে গেল। আমার অস্থির লাগছে। আমি আবারও চলে আসি রোহানের কাছে। দরজায় এসে দেখি মেইন দরজা লাগানো। আমার কাছে এক্সট্রা একটা চাবি ছিল। সেই চাবি দিয়ে বাসায় ঢুকে দেখি ড্রয়িং রুমের সবকিছু এলোমেলো। কেমন যেন নিজের ঘরটাকে নিজের অপরিচিত লাগছিল। এই বাসায় শুধু আমি আর রোহান একাই থাকি বিয়ের পর থেকে। আমি নিজের বেডরুমের দিকে চলে গেছি। আমি তাড়াহুড়ো করে বেডরুমের দরজার সামনে আসলাম। দরজাটা লাগানো, বাহির থেকে কেমন জানি ফিসফিস আওয়াজ পাচ্ছি। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে একটা নিঃশ্বাস নিয়ে দরজাটা খুলে ফেললাম। তড়িঘড়ি করে ভেতরে ঢুকে যাই। খাটের পাশে গিয়ে দেখি এসি ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে রোহান। কি যে মায়া লাগছে দেখতে। আর ফিসফিস আওয়াজটা আসছিল বেডরুমের টিভি থেকে। টিভি ছেড়ে রোহান ঘুমিয়ে গেছে। যাক, বুকের মাঝে অনেক বড় পাথর বেঁধেছিল, তা সরল। কিন্তু রোহান তো ধোয়া তুলসী পাতা না, তা তো আমি জেনে গেছি। রোহানকে দেখতে খুব নিষ্পাপ লাগছে। ইচ্ছা করছে পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দেই। কিন্তু এত ভালোবাসার মানুষটার প্রতি আমার অনেক ভয় ঘৃণা কাজ করতে শুরু করেছে। হঠাৎ ঘুম ঘুম চোখে চোখ কষলে রোহান বলল, আরে অনামিকা, তুমি কখন এলে? আমায় ডাকছো না কেন? এই তো মাত্র। কেমন আছো তুমি? আর এই কদিন কেমন ছিলে? কি হয়েছে তোমার বলো তো? শরীর খারাপ? হ্যাঁ, কিছুটা খারাপ। গত কয়েকদিন ঘুমোতে পারিনি ভালোভাবে। আর শরীরটা এমনি ভালো লাগছে না, তাই মায়ের কাছে চলে গেছিলাম। কথাগুলো বলতে না বলতেই কেমন যেন গা গুলিয়ে বমি আসছিল। দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যাই। ওয়াশরুম থেকে বের হলাম। শরীরটা খারাপ লাগছে, কেমন যেন ভার ভার লাগছে, মাথা ঘুরোচ্ছিল। বেবি টেস্টের স্টিক দিয়ে এমনকি রেগুলারের মতো টেস্ট করে দেখি, জানি পজিটিভ কিছু না, তবুও কিন্তু আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি পজিটিভ দেখাচ্ছে। এতদিন পর এই খুশির সংবাদে খুশিতে আমার চোখে জল চলে আসার উপক্রম। কিন্তু পরক্ষণেই মনে হলো রোহানের বর্তমান অবস্থা। আমি কি এখন ওকে এই নিউজ দিব? সে তো তখন অনেক বেশি অভিনয় করবে, আমার যত্ন নিবে। কিন্তু বাসার বাহিরে তো সেই সেম আমার সন্তান এক চরিত্রহীন বাবার পরিচয় নিয়ে বড় হবে। কেন যেন এটা মেনে নিতে পারছিলাম না। ইচ্ছা করছিল নিজেকে আর নিজের সন্তানকে খুন করে ফেলি, না হয় রোহানকেই খুন করে ফেলি। কিন্তু আমি তো মা হতে চলেছি। মা, এই ভাবনায় আমার চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। পরক্ষণেই আমার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎটা আমি মেনে নিতে পারছিলাম না। ভাবলাম মিমকে আমাদের মাঝখান থেকে সরাবো, না হয় আমি নিজেই ওদের মাঝখান থেকে সরে যাব। সন্ধ্যার দিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর 1-2 ঘন্টা পর রোহান বাসায় চলে আসবে। মাকে ফোন দিয়ে বলেছি গাড়ি পাঠাতে। চলে আসবে আর আধা ঘন্টার ভেতরে। কিছু কাপড় আর আমাদের ছবির অ্যালবামটা গুছিয়ে নিয়েছি। কাপড় বলতে আমার বিয়ের শাড়িটা নিয়েছি, আর মৃত শাশুড়ির কিছু স্মৃতি নিয়েছি। ড্রাইভার আসতে আসতে ভাবলাম একটা চিঠি লিখে ফেলি। কি লিখবো বুঝতে পারছিলাম না। বুকের ভেতরটায় একটা বিরাট আকারের পাথর জমে আছে, প্রকাণ্ড বরফের মতো। একটা খোঁচা খেলেই যেন পানির বন্যা বেরিয়ে আসবে। কোন রকম লিখলাম, ডাইনিং টেবিলে রেখে চলে যাব। আমি ব্যাগ নিয়ে বের হয়ে যাই। রাতে রোহান আসে, আর রুমের দিকে যেতেই কাগজটি দেখে। সে কাগজটি হাতে নেয়। তাতে লেখা আছে, রোহান, তোমাকে সারা জীবন আমার আগের রোহান হিসাবেই দেখতে চেয়েছি। জানি না আমার কি অজ্ঞতা, যার জন্য তোমায় অন্য নারীর সঙ্গ খুব দরকার হয়। ভালো থেকো রোহান। তোমার আর মিমের মাঝখানে কাটা হয়ে থাকতে চাই না। আমার এই তিলে তিলে গড়ে নেওয়া ভালোবাসার সংসারটা তোমার সুখের কাছে বিলিয়ে দিলাম। তোমার অনামিকা। লিখার অধিকার হয়তো আর নেই। ইতি অনামিকা। লেখাটি পড়েই রোহান এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে যায়। বাড়িতে এসে বেলকনিতে একা একা দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে খুব জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ, আর সেই খুব চেনা ঘ্রাণ পেলাম। ফিরে তাকাতে খুব ইচ্ছা করলেও ফিরে না তাকিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পেছন থেকে এসে জোরে জড়িয়ে ধরল রোহান। তখনও সে হাঁপাচ্ছে। আমার চোখ দিয়ে টপ টপ করে নীরবে পানি পড়ছে। কেউ কোনো কথা বলছি না। কতক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়েছিলাম জানি না। নীরবতা ভাঙল রোহান। কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো? আমাকে মেরে ফেলতে চাও? তুমি কিভাবে ভাবলে আমাকে ছেড়ে দূরে থাকবে সারা জীবন? জানো না তোমাকে ছাড়া আমার চলে না। ডুকরে কান্না আসছিল আমার। নিজেকে সামলে নিয়ে ভাবলাম এভাবে ইমোশনাল হলে চলবে না। আমাকে আমার কথাগুলো আজ বলতেই হবে। কি হলো? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কি আর বলবো, মিমের সাথে তো ভালোই আছো। আমাকে আর কি দরকার? মানে কিসের মিম? মিম আসলো কোত্থেকে? মিম আমার জুনিয়র কলিগ, নাথিং এলাস। তুমি মিমকে নিয়ে কিভাবে ভাবলে এসব? তুমি সাদিয়ার ফেসবুক পেজ থেকে মিমের জন্য 2টো শাড়ি আর নেকপিস অর্ডার করনি? অফিসে মিটিং এর নাম করে বাইরে মিমের সাথে খেতে যাওনি? হায় আল্লাহ, একটাবার আমাকে জিজ্ঞাসা তো করতে পারতে। এতদিনে এই চিনলে নিজের রোহানকে? হ্যাঁ, আমি শাড়ি নেকপিস অর্ডার করেছি আমার কলিগ রাতুল সাহেবের জন্য। উনি মিমকে প্রপোজ করেছেন গিফট দিয়ে। নেক্সট মান্থে ওদের বিয়ে। আর খেতে তো যায়নি, সেখানেই আমাদের ক্লায়েন্ট এসেছিল, তাই অপেক্ষা করছিলাম। তোমাকে কেউ যদি কিছু বলে থাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। কি বলছো তুমি এসব? তাহলে লেট নাইট চ্যাট, মোবাইলে কল, এসব কি? কিসের চ্যাট? মিম সেদিন বাসায় গিয়ে ফোন করেছিল বাসায় পৌঁছে জানানোর জন্য। আর তোমার রান্না খুব মজা, সেটা তোমায় বলতে বলেছিল। আমি জাস্ট আকাশ থেকে পড়ছিলাম, আর বুক থেকে একটা একটা করে বিশাল বিশাল পাথরগুলো নেমে যাচ্ছিল।
কিন্তু তোমার মোবাইলে একদিন একটা মেসেজ এসেছিল রাতে, আমি দেখেছিলাম। আরে পাগলি, সেটা আমিও জানি না কার নাম্বার, আমি আর পাত্তা দেইনি, ডিলিট করে দিয়েছিলাম। বাজে মেসেজ, যেন তুমি দেখে আমায় ভুল না বোঝো। কথাগুলো আমি পাগলের মতো শুনছিলাম আর অঝরে কেঁদে যাচ্ছিলাম এই ভেবে যে একটু একটু করে মনের সন্দেহের জন্য কত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। শুধু কেঁদেই যাচ্ছি তো কেঁদেই যাচ্ছি, নিজেকেই ঘেন্না হচ্ছিল রোহানকে এভাবে ভুল বোঝার জন্য। হঠাৎ কোনো কিছু না ভেবে মনের সব সংকোচ ফেলে দিয়ে শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম রোহানকে। মনে হচ্ছিল সেই মুহূর্তে এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি, আমার আর কিচ্ছু চাই না। হঠাৎ মনে পড়ল, না চাইলে কি হবে, আল্লাহ তো নতুন অতিথি পাঠাচ্ছেন আমাদের ঘরে। রোহান আমাকে জড়িয়ে ধরে আমার চোখ মুছিয়ে দিয়ে বলল, আরে পাগলিটা কান্না করে কেন? আর কখনো এমন পাগলামি করো না লক্ষ্মীটি। মনে যাই সন্দেহ হোক আমায় জিজ্ঞাসা করো, কথা দিচ্ছি কোনো অপরাধ করলেও অকপটে স্বীকার করব তোমার কাছে। আমি চোখ মুছতে মুছতে মুখ তুলে তাকিয়ে বললাম, একটা গুড নিউজ আছে, কিন্তু তোমায় না বলে চলে এসেছিলাম, এখন বলতে চাই, কিন্তু বকা দিবে না বলো? আচ্ছা বাবা বলো, আগে শুনি। আর বেশ কয়েক মাস পর তুমি হয়তো কোলে একটা গিফট পেতে যাচ্ছ। মানে কি বলছো, খুলে বলো। আরে বুদ্ধু, তুমি বাবা হতে চাচ্ছ। কথাটা শুনেই এক চিৎকার দিয়ে রোহান জড়িয়ে ধরে। বিশ্বাস করো, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার জীবনে আর কোনো আফসোস নেই। ভালোবাসি অনামিকা, অনেক ভালোবাসি তোমাকে। আজ আমি বাবা হব বলে খুশি নই, তুমি মা হতে পারবে। তোমার মন খারাপের দিন শেষ, তাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। চোখ থেকে ভালোবাসার জল গড়িয়ে পড়ল রোহানের চোখে। আর এখানেই সুন্দর সম্পর্ক ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কোনো সম্পর্কে যেমন অন্ধবিশ্বাস করা উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে এতটা সন্দেহ করা উচিত নয়, যা সম্পর্ক ভেঙে দিতে পারে। নিজেদের ছোটখাটো সমস্যা সন্দেহের কারণে বড় আকার ধারণ করার আগেই নিজেরা নিজেদের মাঝে খোলাখুলি কথা বলুন। হয়তো একটু ইগো, একটু সন্দেহের জন্যই প্রতিদিন ভেঙে যাচ্ছে অনেক বিশ্বাস আর সম্পর্ক। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ।